আগের পর্বে আপনারা দেখেছেন সাধারণ কেরানির মুখোশ ছিঁড়ে বেরিয়ে এসেছে ছায়া জগতের সম্রাট দ্য গোস্ট আবির চৌধুরী। নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে সে তার আসল পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়, কিন্তু তার হিংস্র সৎ ভাই রাশেদ তার পিছু ছাড়েনি। সশস্ত্র মার্সেনারি বাহিনী নিয়ে তারা ঘিরে ফেলেছে আবিরের বাড়ি। এক অসম যুদ্ধের মুখে দাঁড়িয়ে আবির তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। চলুন দেখি এরপর কি হলো। চলো, আবিরের বাড়ানো হাতটা ছিল ঝড়ের মধ্যে এক অবিচল আশ্রয়। সেই হাতে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু ইস্পাত কঠিন নিশ্চয়তা। তানিয়া কোনো প্রশ্ন না করে সেই হাতটা ধরল। যে মানুষটাকে সে এতদিন দুর্বল ও নিরীহ ভেবে এসেছে, তার হাতের এই দৃঢ় স্পর্শে এক অজানা ভরসা খুঁজে পেল সে। আবির তাকে নিয়ে বেডরুমের এক কোনায় থাকা সাধারণ দেখতে কাঠের আলমারিটার দিকে ছুটল। তানিয়া ভাবতেও পারেনি যে আলমারি সে গত 3 বছরে শতবার খুলেছে, তার পেছনে লুকিয়ে আছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। আবির আলমারির পেছনের দেওয়ালে একটা অদৃশ্য প্যানেলে হাত রাখতেই একটা নরম যান্ত্রিক শব্দ হলো। দেওয়ালটা নিঃশব্দে একপাশে সরে গিয়ে একটা মসৃণ ধাতব লিফটের দরজা উন্মুক্ত করলো। লিফটটা তীব্র গতিতে যখন তাদের নিচে নামাচ্ছিল, তানিয়ার মনে হচ্ছিল সে যেন মাধ্যাকর্ষণের বাইরে চলে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে লিফটের দরজা খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। তাদের ওই সাধারণ 3 কামরার ফ্ল্যাটের নিচে যে এমন একটা জগৎ থাকতে পারে তা তার কল্পনার অতীত ছিল। এক বিশাল পরিচ্ছন্ন গ্যারেজ, মেঝেটা চকচকে কালো গ্রানাইটের, যার উপর প্রতিফলিত হচ্ছে সারি সারি উজ্জ্বল এলইডি লাইটের আলো। দেয়ালের ধারে কাচের কেসে সাজানো অত্যাধুনিক সব সরঞ্জাম, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে 3টি গাড়ি। একটা ম্যাট ব্ল্যাক আর্মার ট্রাক, যাকে দেখে মনে হচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তার পাশে একটা রক্তলাল স্পোর্টস কার, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে দুরন্ত গতি। আর শেষে একটা সাধারণ চেহারার কালো সেডান, যা শহরের ভিড়ে সহজেই হারিয়ে যাবে। ওই ট্রাকটা, ওটা তো আমাদের রক্ষা করতে পারতো, ওটা কেন নিচ্ছ না? তানিয়া হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো। বর্মপরা মানেই ঘোষণা করে দেওয়া যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত। আবির সেডানটার দিকে এগোতে এগোতে শান্ত গলায় বলল, কিন্তু আসল যুদ্ধ জেতে তারা যারা শত্রুর অলক্ষ্যে নিজের কাজ হাসিল করে। আমাদের এখন ছায়ার মতো মিলিয়ে যেতে হবে তানিয়া, নজরে আসা চলবে না। তার কথা বলার ভঙ্গি, তার চলার গতি, সবকিছু বদলে গেছে। সে এখন আর সাধারণ কেরানি নয়। সেডানটার ড্রাইভিং সিটে বসে সে স্টিয়ারিং এর নিচে একটা প্যানেলে আঙুল ছোঁয়াল। কোনো চাবি নয়, শুধু বায়োমেট্রিক সেন্সর। তার আঙুলের ছোঁয়ায় গাড়ির ইঞ্জিন মৃদু গুঞ্জনে জেগে উঠল। গাড়িটা স্টার্ট হতেই গ্যারেজের পেছনের বিশাল দেওয়ালটা একটা স্লাইডিং দরজার মতো নিঃশব্দে সরে গেল, উন্মুক্ত করে দিল এক অন্ধকার সুড়ঙ্গ। গাড়িটা সুড়ঙ্গ পেরিয়ে যখন পেছনের এক নির্জন গলিতে ঢুকলো, রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে তাদের পেছনে একসঙ্গে জ্বলে উঠল 4-4টে কালো এসইউভির হেডলাইট। ওরা আমাদের পেয়ে গেছে! তানিয়া ভয়ে চিৎকার করে উঠল। আবিরের মুখে কোনো বিকার নেই, তার দৃষ্টি আয়নায় স্থির। সে শুধু গিয়ার চেঞ্জ করে অ্যাক্সিলারেটরে এমন ভাবে চাপ দিল যেন গাড়িটা একটা গুলির বেগে ছুটতে শুরু করলো। শহরের অলিগলির গোলকধাঁধায় শুরু হলো এক অসম ধাওয়া। ঠিক তখনই পেছনের কাঁচটা একটা বিকট ধাতব শব্দ হলো। বুলেট প্রুফ কাঁচটা ভাঙলো না, কিন্তু তাতে মাকড়সার জালের মতো একটা চির ধরল। তানিয়া ভয় কুকড়ে গেল। মাথা নিচু করো, আবিরের কণ্ঠস্বর নির্দেশের সুরে বেজে উঠল। সে এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে ড্যাশবোর্ডের একটা লাল সুইচে চাপ দিল। সঙ্গে সঙ্গে গাড়ির পেছন থেকে ঘন কালো ধোঁয়া আর পিচ্ছিল তেলের একটা আস্তরণ রাস্তায় ছড়িয়ে পড়ল। আবির নিখুঁত দক্ষতায় গাড়িটাকে একটা 90 ডিগ্রি বাঁক ঘোরালো। পেছনের একটা এসইউভি ওই তেলে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে থেমে গেল। ইগোলাই, রুট ক্লিয়ার করো। আবির ড্যাশবোর্ডে লাগানো একটা মাইক্রোফোনে স্থির গলায় বলল, স্যার, ওরা শহরের সব এক্সিট পয়েন্ট ব্লক করার চেষ্টা করছে। নর্থ ব্রিজ পুরোপুরি ওদের নিয়ন্ত্রণে। আপনার জন্য পুরনো ডকইয়ার্ডের রাস্তাটাই একমাত্র খোলা পথ। আমি ট্রাফিক সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করছি। ওপাশ থেকে এক যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো। শহরের উপকণ্ঠে পরিত্যক্ত ডকইয়ার্ড, জায়গাটা যেন এক লোহার কবরখানা। বিশাল বিশাল লোহার কন্টেইনারগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আবির গাড়িটাকে দুটো মরিচা ধরা কন্টেইনারের মাঝখানে প্রায় অদৃশ্য করে ফেলল। নামো দ্রুত! আবির তানিয়ার হাত ধরে এক দৌড়ে একটা পুরনো পরিত্যক্ত জাহাজের খোলের ভেতরে ঢুকে পড়ল। বাইরে তখন রাশেদের লোকেদের বুটের শব্দ শোনা যাচ্ছে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে জাহাজের ভেতরটা পচা জলের গন্ধে ভরা। তানিয়া ভয়ে আর ঠান্ডায় কাঁপছিল। আবির তার পিস্তলের ম্যাগাজিনটা পরীক্ষা করে আবার কোমরে গুজল। তানিয়া, আমার দিকে তাকাও। আবির তানিয়ার কাঁধে হাত রেখে তাকে নিজের মুখোমুখি করল। আমার আসল নাম আবির চৌধুরী। শ্যাডো কর্পোরেশনের নাম শুনেছ? তানিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। শ্যাডো কর্পোরেশন? এশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী এবং রহস্যময় এই কনগ্লোমেরেটের কথা কে না জানে? তানিয়ার মাথা ঘুরতে শুরু করলো। কিন্তু তুমি তো একটা সাধারণ ক্লার্ক ছিলে। ওটা আমার মুখোশ ছিল। আবিরের গলায় এবার ফুটে উঠল এক গভীর বেদনা। আমার ভাই রাশেদ ক্ষমতার লোভে আমাকে শেষ করে দেওয়ার জন্য আমার গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছিল। সবাই ভেবেছিল আমি শেষ, কিন্তু আমি বেঁচে ফিরেছিলাম। আমি প্রতিশোধ চাইনি তানিয়া। আমি শুধু তোমার সাথে একটা সাধারণ শান্ত জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু রাশেদ আমাকে শান্তিতে থাকতে দেবে না। বাইরে থেকে ভারী বুটের শব্দ আরো কাছে চলে এলো। আবির তানিয়াকে নিয়ে জাহাজের পেছনের একটা ভাঙা দরজা দিয়ে বেরিয়ে সোজা জেটি ঘাটের দিকে ছুটল। সেখানে একটা কালো রঙের হাই স্পিড বোট নিঃশব্দে জলের উপর দুলছিল। আবির বোট স্টার্ট দিল। বোটটা গঙ্গার বুক চিরে তীরের বেগে বেরিয়ে গেল। পেছনের জেটিঘাটে রাশেদের লোকেরা এসে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে আবির অনেক দূরে। নদীর মাঝখানে এসে আবির বোটের গতি কমিয়ে দিল। চারদিকে ঘন কুয়াশা আর অন্ধকার। আমরা এখন কোথায় যাচ্ছি? তানিয়া ক্লান্ত গলায় জিজ্ঞেস করল। আমার এক পুরনো বন্ধুর সেফ হাউসে, সেখানে তুমি নিরাপদ থাকবে। ঠিক তখনই আবিরের সাধারণ ফোনটা বেজে উঠল। আবির ফোনটা ধরতেই ওপাশ থেকে কান্না শব্দ ভেসে এলো। তানিয়া, আবির, আমাদের বাঁচাও!
তানিয়ার বাবার আতঙ্কিত গলা। আবির স্পিকার অন করতেই ওপাশ থেকে ভেসে এলো রাশেদের সেই পৈশাচিক হাসি। কেমন লাগছে সারপ্রাইজটা ভাইয়া? নদীপথে পালাচ্ছ? খুব ভালো চাল। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি তো সাঁতার জানে না। ওরা এখন আমার কবজায়। 1 ঘন্টার মধ্যে যদি তুমি একা নিরস্ত্র অবস্থায় সোনারপুর ব্রিজের নিচে না আসো, তবে ওদের লাশটা এই গঙ্গাতেই ভাসিয়ে দেবো। ফোনটা কেটে গেল। বোটের উপর নেমে এলো এক শ্বাসরোধী নীরবতা। আবির এক ঝটকায় বোটটা ঘুরিয়ে নিল। তানিয়া আর্তনাদ করে উঠল, না আবির, যেও না, ওটা একটা ফাঁদ, ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা আমার সাথে লড়াই করছে তানিয়া, তোমার বাবা মায়ের কোনো দোষ নেই, ওদের বাঁচানো আমার দায়িত্ব। আবিরের চোখে এখন এক ভয়ঙ্কর জেদ। বোটটা সোনারপুর ব্রিজের বিশাল কংক্রিটের পিলারের কাছে এসে থামলো। ব্রিজের ওপর কয়েকটা গাড়ির হেডলাইট চলছে। নিচে আবির একা নামলো। উপর থেকে রাশেদ চিৎকার করে বলল, অস্ত্র ফেলে দাও আবির, হাত উপরে তোলো। আবির শান্তভাবে তার পিস্তলটা মাটিতে ফেলে দিয়ে হাত উপরে তুলল। তখনই চারপাশ থেকে কয়েকটা সার্চ লাইটের আলো তার উপর এসে পড়ল। রাশেদ তার দলবল নিয়ে নিচে নেমে এলো। তানিয়ার বাবা মাকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। অবশেষে দাবার সম্রাট আজ আমার হাতের মুঠোয়। রাশেদ জয়ের উল্লাসে ফেটে পড়ল। সে তার পিস্তলটা আবিরের কপালের দিকে তাক করল। আবিরের মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় শীতল হাসি। রাশেদ, তুমি আমার কাছ থেকে দাবার চাল শিখেছো, কিন্তু খেলাটা এখনো শেখোনি। কি বলতে চাস তুই? রাশেদ বিরক্ত হয়ে ট্রিগারে আঙুল রাখলো। বলছি, চাল দেওয়ার আগে ভাবতে হয়। একবার ভালো করে তোমার চারপাশের পিলারগুলোর দিকে তাকাও। আবির শান্ত গলায় বলল। রাশেদ অবাক হয়ে তাকালো এবং যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ব্রিজের ওপরের আর পাশের পিলারগুলোর অন্ধকার থেকে বেরিয়ে আসছে লেজার পয়েন্টারের লাল বিন্দু। একটা নয়, দুটো নয়, প্রায় গোটা 10 লাল বিন্দু তার আর তার লোকদের বুকে স্থির হয়ে আছে। স্নাইপার! রাশেদের একজন লোক চিৎকার করে ওঠার আগেই অন্ধকার থেকে বেরিয়ে এলো ডজনখানেক কালো পোশাকে মোড়া কামাঞ্চ। তাদের গতি ছিল চিতার মতো ক্ষিপ্র, আক্রমণ ছিল সাপের মতো নিঃশব্দ কিন্তু মারাত্মক। এক মুহূর্তের মধ্যে রাশেদের সশস্ত্র বাহিনী দিশেহারা হয়ে পড়ল। জামাল সরাসরি রাশেদের দলের উপর ঝাঁপিয়ে পড়ল। আবির এই সুযোগে এক ঝটকায় রাশেদের হাত মুচড়ে তার পিস্তলটা কেড়ে নিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলল। পুরো ব্রিজ চত্বরটা কয়েক মিনিটের মধ্যে শান্ত হয়ে গেল। জামালের নিখুঁত অপারেশনের সামনে রাশেদের ভাড়াটে গুন্ডারা দাঁড়াতেই পারল না। তানিয়া বোট থেকে নেমে দৌড়ে গেল তার বাবা মায়ের কাছে। আবির রাশেদের গলার কাছে তার পিস্তলের নলটা চেপে ধরল। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম রাশেদ, কিন্তু তুমি আমার পরিবারের উপর হাত তুলেছ। কিছুক্ষণ পরেই কমিশনার অবিনাশ রায়ের নেতৃত্বে পুলিশের দল এসে হাজির হলো। রাশেদ আর তার দলকে গ্রেপ্তার করা হলো। সব যখন শান্ত হলো, আবির ধীর পায়ে তানিয়ার কাছে এগিয়ে গেল। আমি দুঃখিত বাবা মা, আমার জন্য আপনাদের এই বিপদে পড়তে হলো। আবির মাথা নত করল। তানিয়ার বাবা মিস্টার সেন আবিরের কাঁধে হাত রাখলেন। আমি এতদিন ভেবে এসেছি আমার জামাই একজন সাধারণ মানুষ। আজ বুঝলাম তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। তানিয়া আবিরের দিকে তাকাল। তার চোখে ভয়, বিস্ময় আর এক নতুন শ্রদ্ধাবোধ। আবির, এখন কি হবে? আমরা কি আবার সেই আগের জীবনে ফিরে যেতে পারবো? আবির রাতের শহরের দিকে তাকাল। পুরনো জীবনটা একটা সুন্দর স্বপ্ন ছিল তানিয়া, কিন্তু এখন ঘুম ভাঙার সময়। সত্যিটা স্বপ্নের চেয়েও অনেক বেশি কঠিন, কিন্তু অনেক বেশি জীবন্ত। কিন্তু তাদের এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। আবিরের বিশেষ স্যাটেলাইট ফোনটা বেজে উঠল। জামাল ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে ফিস ফিস করে বলল, স্যার, দুবাই থেকে খবর এসেছে রাশেদের সবকটা ব্যাংক অ্যাকাউন্ট অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল। আপনার ভাই শুধু একটা পুতুল ছিল, আসল খেলোয়াড় অন্য কেউ, যে পর্দার আড়াল থেকে খেলাটা নিয়ন্ত্রণ করছে। আবির ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল একটা প্রতীক, একটা কালো কাকড়া বিছা। আবিরের বুকের ভেতরটা মুহূর্তে হিম হয়ে গেল। এই চিহ্ন সে চেনে। এটা কোনো সাধারণ শত্রু নয়, বরং তার পরিবারের অতীতের এক ভয়ঙ্কর ছায়া, যে ছায়া একসময় তার বাবাকেও তাড়া করে ফিরেছিল। আবির বুঝতে পারল এই লড়াইটা শুধু সাম্রাজ্য ফিরে পাওয়ার নয়, এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক ব্যক্তিগত প্রতিশোধের যুদ্ধ। আবিরের চোখ আবার শক্ত হয়ে উঠল। তার মুখের মৃদু ভাবটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক শিকারী বাঘের হিংস্রতা। লড়াইটা শেষ হয়নি, বরং মাত্র শুরু হয়েছে। কে সেই রহস্যময় আসল খেলোয়াড়? কাকড়া বিচার প্রতীকের পেছনে লুকিয়ে আছে কোনো অতীত? আবির কি পারবে তার সাম্রাজ্যের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর শত্রুকে খুঁজে বের করতে? আর তানিয়া কি পারবে এই নতুন বিপদসংকুল জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন অপমানের নীলকণ্ঠের পরবর্তী পর্ব।